প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের ফোকাস একাডেমিক্সের পক্ষ থেকে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে ক্লাস করব। তো আজকের এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বেসিক কিছু বিষয় দেখব, যেটা আমাদের প্রায় ভুল হয়। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে কয়েকটা বিষয় একটু জানাতে চাই, যে আসলে একটা বেসিক না জানা থাকলে আসলে কতগুলো টপিকে প্রবলেম হয়, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা একটু আমাকে জানাও যে আসলে আমাকে শুনতে পারছো কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। আমরা আমাদের আজকের এই ক্লাসের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের এই গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই তোমাদেরকে নোট ডাউন করে নেওয়ার অনুরোধ করব। আশা করি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তোমরা একটু জানাও কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমাকে শোনা যায় কিনা। তোমরা কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা? ওয়ালাইকুম আসসালাম, ফকির শাহজাহান। আমাকে স্পষ্টভাবে শোনা যায় কিনা এবং তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো? অনেকেই সালাম দিচ্ছ। আমি এর আগেও বলেছি যে তোমরা আমাকে একটু সহযোগিতা করবে, আমাকে স্পষ্টভাবে শোনা যায় কিনা। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আলহামদুলিল্লাহ, অনেকেই বলছে জি স্যার, ক্লিয়ার, শোনা যায় স্পষ্টভাবে। ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বা কমপ্লিটিং সেন্টেন্সে আরও অন্যান্য টপিকে প্রয়োজন হয়, এবং এইগুলা না পারলে আসলে ইংলিশের অনেক জায়গাতেই তুমি আটকে যেতে পারো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তোমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমরা আজকের এই ক্লাসের শুরুতেই যেটা দেখাতে চাই, দেখো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে এই যে বেসিক যে ফর্মটা আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ বা মেইন ভার্ব টেক, এর ফরম্যাটটা আসলে কি, কখন কিভাবে আমরা এগুলো ব্যবহার করব, এগুলো আমাদের যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রেই প্রয়োজন হয়। দেখো, এখানে হচ্ছে আমরা বি ভার্ব সম্পর্কে সবাই জানি যে অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু অনেকেরই ভুল হয় এই বিন কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ আর পাস্ট পার্টিসিপল। তো বিন অবশ্যই মেইন ভার্ব হতে পারে, হয়েছিল অর্থে বিন কিন্তু মেইন ভার্ব হতে পারে। যেমন আমরা বলতে পারি যে হি হ্যাজ বিন, এই বিন, এই যে বিনটা, এটা অক্সিলারি ভার্বও হয়। হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট, তো এখানে কিন্তু বিন মেইন ভার্ব নয়। হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট, এটা কিন্তু মেইন ভার্ব নয়। তো নাসিরুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ক্লিয়ার। অনেকেই তোমরা কমেন্ট করতেছো। তোমরা একটু আমাকে বলো, বিনকে আমরা মেইন ভার্ব করতে পারি এমন একটা বাক্য বলো তো। বিন মেইন ভার্ব হতে পারে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্টে। আচ্ছা, দেখো হতে পারে কিভাবে। দেখো, আমি যদি বলি হি হ্যাজ বিন সিক, হি হ্যাজ বিন সিক, এটা কোন টেন্স কেউ বলতে পারবা? হি হ্যাজ বিন সিক, এখানে বিন কিন্তু ভার্বের মেইন ফর্ম, এখানে বিন হচ্ছে ভার্বের মেইন ফর্ম। হি হ্যাজ বিন সিক, এটা কোন টেন্স? এটা আসলে মেইন ভার্ব। গো এন্ড গন, যেমন হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। তো গন এখানে কিন্তু গো এন্ড এর পাস্ট পার্টিসিপল হিসেবে আসছে। তাহলে এটা কি হতে পারে? হি হ্যাজ বিন সিক, কোন টেন্স এটা?
প্রেজেন্ট পারফেক্ট, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বিন কিন্তু মেইন ভার্ব হতে পারে। ওকে, আচ্ছা দেখো, এখন বিইং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বা টু বি প্লাস বা টু বি, এটা ইনফিনিটিভ, এ ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নয়। অ্যাম ইজ আর দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট গঠিত হয়, ওয়াজ আর দিয়ে পাস্ট ইনডিফিনিট হতে পারে, আবার শুধু বিন দিয়ে কিন্তু বাক্য হয় না। এখানে আমাদের একজন শিক্ষার্থী বলতেছে যে সে রাইট ফর্ম অফ ভার্ব কিছু বুঝে না, আজকে ইনশাল্লাহ বুঝতে পারবে। মায়া সাহাত বুঝবে আশা করি। তো দেখো এখানে একজন বলেছে আই হ্যাভ বিন রাইট, তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট যে আই হ্যাভ বিন রাইট হয় না, আই হ্যাভ বিন রাইট এটা কোনোভাবেই সঠিক উত্তর হতে পারে না। দেখো আমরা একটু ডু ভার্ব দেখি, ডু ভার্বের বিষয়টাকে একটু আনতে পারি এখানে। ডু ভার্ব, এই ডু ডাজ ডিড, এর মধ্যে ডু ডাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট, ডিড হচ্ছে পাস্ট, ডু ডাজ প্রেজেন্ট এবং ডিড হলো পাস্ট, কিন্তু ডান কিন্তু কোনো মেইন ভার্ব নয়, এটি দিয়ে কোনো মেইন বাক্য তৈরি হয় না। এই তিনটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়, এটা নন ফাইনাইট ভার্ব। এবং দেখো এখানে ডান, ডুইং, টু ডু, এরা আসলে কোনো মেইন ভার্ব হতে পারে না। ওকে, দেখো এখানে আমরা হ্যাভ ভার্ব দেখতেছি, হ্যাভ ভার্বে হলো হ্যাভ হ্যাজ হতে প্রেজেন্ট, আর হ্যাড পাস্ট, এই হ্যাডও পাস্ট। এবং পাস্ট পার্টিসিপলের হ্যাড বা হ্যাভিং বা টু হ্যাভ, এরা কিন্তু কোনো মেইন ভার্ব না, এরা সরাসরি কোনো বাক্য গঠন করতে পারে না। আচ্ছা, একইভাবে দেখো টেক ভার্বটি প্রেজেন্ট হলে দুইটা ফর্মে হবে, যেমন আই টেক টি বা হি টেক্স টি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, তো সেক্ষেত্রে হবে হি টেক্স টি, তাই না? আচ্ছা দেখো, তো হি টুক টি, সে চা খেয়েছিল, এই চা খাওয়াটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট, এবং সেক্ষেত্রে টেকের পাস্ট টুক, ইট ইজ ভেরি ভেরি কমন ওয়ার্ড, টেকের পাস্ট টুক। বাট শুধু টেকেন, এটা ভি3 বা নন ফাইনাইট, টেকিং বা টু টেক, এরা কোনো ফাইনাইট ভার্ব নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা সরাসরি টেন্সে চলে যাই, এবং টেন্সের বেসিক কিছু বিষয় দেখলে আমি খুবই আশাবাদী যে তোমাদের আজকে যাদের স্বপ্ন নিয়ে হচ্ছে একটা আশা নিয়ে আসছো যে আমরা আমাদের আজকের ক্লাসটি থেকে কিছু শিখবো, আশা করি তোমরা শিখতে পারবে এবং তোমাদের একটা ডেভেলপমেন্ট হবে। দেখো বিভিন্ন গ্রুপে দিয়েছেন, বিভিন্ন গ্রুপ। ওকে, ধন্যবাদ লতিফুর রহমান লিখন। দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়ে কি জানি, বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এক্ষেত্রে আমরা স্ট্রাকচার জানি, সাবজেক্টের পরে ভার্ব বসে, এবং এই ভার্বটি যদি টেন্স পার্সন এবং নাম্বার অনুসারে বসে, এবং সেক্ষেত্রে কখনো এস বাই এস হয়, কখনো হয় না। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস হয়, তাই না? তো এখন এখানে দেখো আমরা এখানে বেশ কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা টাইম মার্কার বলে থাকি, যে রেগুলারলি, ডেইলি, সামটাইমস, এভরিডে, এভরি মান্থ, এভরি ইয়ার, অকেশনালি, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে বলো তো এখন এখানে যে বাক্য আছে যে ফুটবল ড্যাশ বিটুইন টু টিমস এবং দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস লিড দেয়ার গ্রুপস, তো এখানে এই দুটো তোমরা উত্তর দিতে পারো কিনা, আমি তোমাদের কিছুক্ষণ সময় দিব, একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো যে ফুটবল ড্যাশ বিটুইন টু টিমস, দুইটা দলের মধ্যে খেলা হয়েছে। ওকে, রাহান উদ্দিন বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমরা ভালো আছি, এবং আমরা সবাই
এখন একটু ক্লাসের দিকে মনোযোগী হব যে এখানে উত্তর পারো কিনা। এখানে আছে অ্যারেঞ্জ, আর এটা হচ্ছে লিড। অ্যারেঞ্জ এবং লিড মিনিংটা হচ্ছে ফুটবল ড্যাশ অ্যারেঞ্জ আয়োজিত হয় বিটুইন টু টিমস, দুই দলের মধ্যে এই খেলাটা হয়। আর দ্বিতীয় লাইন হচ্ছে দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, দুই দলের ক্যাপ্টেনরা তাদের দলকে নেতৃত্ব দেয়, লিড করে, নেতৃত্ব দেয়। তো দেখো এখানে অনেকেই ভুল করেছো। ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো এ বাক্যের প্রথম প্রিপোজিশন অফ এবং অপের পূর্বে ক্যাপ্টেন্সের কথা বলছে, দুই দলের দুইজন ক্যাপ্টেন প্লুরাল, এটা যা আছে তাই হবে, লিড লিডই হবে। লিড দেয়ার গ্রুপস, লিড দেয়ার গ্রুপস, এটা ঠিক আছে। এখন দেখো এখানে যেটা আছে ফুটবল ড্যাশ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, বিটুইন টু টিমস, এটা হচ্ছে দেখো ফুটবল তো নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এটা প্যাসিভ। তো ফুটবল নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে জানি অ্যাম ইজ আর আসে, অতিরিক্ত কি আসে, অ্যাম ইজ আর, ফুটবল ইজ। অ্যারেঞ্জ এর পাস্ট পার্টিসিপল হলো অ্যারেঞ্জড। তো ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, দুই দলের মধ্যে ফুটবল খেলা হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নুরুর রহিম, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ক্লাসের যে এক্স্যাক্ট কন্টেন্ট আছে এটাতে ফোকাস করি। দেখো এটা পারো কিনা। একটা ইট বলতে ফুটবলকে বোঝাচ্ছে। ফুটবল খেলায় আমরা জানি যে 90 মিনিট হয়ে থাকে এবং একটা বিরতি দেওয়া হয় 45 মিনিট পর। এটি তো তাহলে সাধারণ ঘটনা বা এটা হচ্ছে অভ্যাসগত ঘটনা অথবা চিরন্তন সত্য অথবা সমাজে যা সাধারণভাবে ঘটে এ ধরনের ঘটনা, তাহলে এটা কোন টেন্স হবে, এটা কোন টেন্স হবে। এবং দেখো দ্য রেজাল্ট, এই ফুটবল খেলার রেজাল্টটা আসলে প্রায় আনপ্রিডিক্টেবল থাকে টিল দ্য এন্ড অফ দ্য গেম। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফুটবল খেলাতে কি হচ্ছে, এটা ফুটবল খেলা নিয়ে একটা প্যাসেজ ছিল। তো ফুটবল খেলায় কি হয়ে থাকে, ফুটবল খেলাতে দেখা যাচ্ছে যে 2-1, লাস্ট 1 মিনিটে প্রতিপক্ষ গোল দিয়ে 2-2 ড্র হয়ে গেছে, তাই না, আনপ্রিডিক্টেবল। ওকে, তাহলে উত্তর কি হতে পারে বলতে পারো। এখানে ইট অবশ্যই সিঙ্গুলার, তো ভার্বের সাথে এস বাই এস হবে কিনা বা কি হতে পারে। এবং দ্য রেজাল্ট ড্যাশ অলমোস্ট আনপ্রিডিক্টেবল till the end of the game, আইডিয়াল পারসনস, এই অলস লোকগুলো, নট আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে যদি নট থাকে তাহলে আমরা ডু বা ডাজ ইউজ করব। কি ইউজ করব, ডু বা ডাজ। ওকে, দেখো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার বা ইট সিঙ্গুলার। তো ইট যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা 90 মিনিটের খেলার ইন্টারভেল এর কথা বলছে, তো সেক্ষেত্রে ইট এর পরে রান হবে না, রানস, ইট রানস ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ উইথ অ্যান ইন্টারভেল। ওকে, কাজী আবির আসছে। কাজী আবির, ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা পরবর্তী উদাহরণটা দেখি। দ্য রেজাল্ট, রেজাল্ট হলো অবশ্যই সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে রিমেইন হবে না রিমেইনস, রিমেইন না রিমেইনস, হ্যাঁ রিমেইনস, এগুলো সবই বর্তমান। এ ধরনের কিছু বাক্য থাকবে যেগুলো সরাসরি এভরিডে এভরি ইয়ার এগুলো লেখা থাকবে না। তো মাসুমবুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমরা পরবর্তী অপশানের উত্তর দেখি। আইডিয়াল পারসনস ড্যাশ, ডু বা ডাজ আসবে, আইডিয়াল পারসনস আছে, পারসনস প্লুরাল, প্রেজেন্ট ইনডিফিনিটে নট থাকলে, যদি বাক্যটা নট থাকে, কারণ হচ্ছে যারা অলস লোক তারা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করতে পারে না, এটা কিন্তু বর্তমানের ঘটনা। তো বর্তমানের ঘটনা হলে তাহলে কি হতে পারে, আইডিয়াল পারসনস ড্যাশ ডু বা ডাজ নট সাপোর্ট দেমসেলভস। আচ্ছা, এখানে দেখো উত্তর হবে তাহলে দ্য আইডিয়াল পারসনস ডু নট সাপোর্ট, কারণ পারসনস প্লুরাল, সেক্ষেত্রে ডাজ নট হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কিভাবে বুঝলাম, এটা আসলে চিরন্তন সত্য, যারা অলস মানুষ তারা নিজেরাই নিজেদের সাপোর্ট করতে পারে না, তারা সমাজ দেশের জন্য বোঝা। তো এ কারণে আরশাদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আমরা ঠিক যেখানে ছিলাম যে আইডিয়াল পারসনস ডু নট সাপোর্ট দেমসেলভস, তারা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট করতে পারে না। ওকে, তো দেখো আমরা
একটু প্রেজেন্ট কন্টিনিউয়াসের দিকে যাই। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে 3 থেকে 4টা ওয়ার্ড খুবই পরিচিত ওয়ার্ড, যেটা বারবার হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, এবং এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এর সঙ্গে আমরা কি জানি যে বর্তমানে কোনো কাজ চলতেছে বা হচ্ছে, এরূপ বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং এক্ষেত্রে দেখো তো যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যদি কোনো বাক্যের মধ্যে আমরা ডে বাই ডে বা অ্যাট দিস মোমেন্ট বা নাও এই ধরনের ওয়ার্ড যদি দেখি, তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পপুলেশন, জনসংখ্যা, এটা কিন্তু সিঙ্গুলার। পিপুল ওয়ার্ডটা প্লুরাল, হ্যাঁ, পিপুল মানে লোকজন, আর পপুলেশন ওয়ার্ডটা হলো সিঙ্গুলার। তাহলে আরবান পপুলেশন ড্যাশ ডে বাই ডে কি হবে তাহলে? আরশাদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই ক্লাসটি অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য একটু কাজে লাগবে হয়তো, কিন্তু এটা একাডেমির ক্লাস। সাদাকুল আহমেদ সাইদি, এটা একাডেমির রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। ওকে, দেখো তো তাহলে পপুলেশন তো সিঙ্গুলার, পিপুল হলে কিন্তু আর ইনক্রিজিং হতো, তো পপুলেশন সিঙ্গুলার, তাহলে অ্যামিজারের কোনটা হবে? ইজ। ইনক্রিজ থেকে হবে ইনক্রিজিং। আরবান পপুলেশনস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। প্রোগ্রেসিভ বলতে আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রোগ্রেসিভ বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে আমরা কি জানি? বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট হয়। কিন্তু এই সংজ্ঞাটা সবসময় কাজে লাগে না। তবে এখানকার যে টাইম মার্কারগুলো আছে, এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বে খুব বেশি ব্যবহার হয়, এবং আমরা যে ধরনের প্রশ্নের উত্তর দিই, আমরা গ্রাফ চার্ট লিখি, বা বহু জায়গায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট লিখতে হয়, এবং সেক্ষেত্রে টাইম মার্কারগুলোরও খুব বেশি ব্যবহার দেখা যায়। এই যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে যে জাস্ট নাও, এভার, নেভার, নট ইয়েট, স্টিল, লেটলি, রিসেন্টলি, এই ওয়ার্ডগুলো থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট হবে। তো এই ওয়ার্ডগুলো তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়ও লাগে। তো যে কথা বলছিলাম যে আমাদের যে প্রোগ্রামটা, আমাদের যে অ্যাকাডেমিক্স প্রোগ্রাম, এখানে কিন্তু শুধুমাত্র 2027 ব্যাচের জন্য, এখানে আমাদের শুধু একাডেমির প্রস্তুতি থাকবে তা নয়। এখানে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের যে রিটেন অংশ, ভীতির ব্যাপার, ভোকাপস, বা যে বেসিকগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে এগিয়ে রাখবে, এই ধরনের ধারাবাহিক এবং খুব মানসম্মত ক্লাস তোমরা আমাদের এই কোর্সে মানে পাবে। অলরেডি যারা মানে ভর্তি হয়েছ এবং যারা নিয়মিত ক্লাস করবে, আশা করা যায় তোমাদের একাডেমির পাশাপাশি অ্যাডমিশন টেস্টের একটি ভালো প্রস্তুতি হবে। ফোকাস একাডেমিক্স অবশ্যই তোমাকে এইভাবেই গড়ে নেওয়ার চেষ্টা করবে। ওকে, দেখো তো এখানে আই ড্যাশ ইউর লেটার জাস্ট নাও, তো জাস্ট নাও ওয়ার্ডটা আছে, তাহলে বলো তো এখানে কি হবে? জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এখানে আমরা উত্তরটা কি দিব? অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাবা অ্যান্সার কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে ওয়ার্ড আছে এটা হলো জাস্ট নাও। জাস্ট নাও ওয়ার্ডটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে রিসিভ আছে, উত্তর কি হবে? উত্তর হবে হ্যাভ রিসিভড। আয়ের সাথে তো হ্যাভ হয়, তাই না, প্রেজেন্ট পারফেক্ট, আর রিসিভ থেকে হবে রিসিভড। ওকে, তো আসো আমরা পরবর্তী টপিকে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পরে দেখব। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি জানি? অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তো এক্ষেত্রে আমরা জানি যে আসলে ইয়েস্টারডে, এগো, বিফোর, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, বা অতীত কোনো সময় যদি থাকে তাহলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট, তাই না? এখন দেখো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, দেন, এগো ওয়ান্স, ইত্যাদি ইত্যাদি, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট হয়।
তো এখানে দেখো ওয়ান্স আছে, ওয়ান্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা। এখানে আছে যে 1912 সাল, এটা 1912 সালে টাইটানিক হলো নিউ ইয়র্ক এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাহলে এটা কি হবে বলো তো? এখানে লিভ হবে না সেইল হবে, কোনটা? আসার কথা, কমেন্ট না আসার কথা। ওকে, হ্যাঁ, এটি মুসাম্মদ লিমা আমাদের এই প্রোগ্রামটি 2027 সাল এইচএসসি ব্যাচের। তো আশা করি এর আগে তোমাদেরকে আমরা যে তথ্য দিয়েছি বা যে প্রতিশ্রুতি দিয়েছি এই অনুসারেই তোমাদের এই কোর্সটি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারবো। এটি লিমা, এটি অ্যাডমিশনের ক্লাস 9, এটি হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপারের ক্লাস। হ্যাঁ, কাজী আবির বলছে লিভড। সাকিব আল হাসান ওয়ালাইকুম আসসালাম, এক্ষেত্রে লিভড বলেছিল। ওকে, এটা লিভড হবে। ওয়ান্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট, লিভের পাস্ট হলো লিভড। তো সাকিব আল হাসান সহ আরো যারা আছো তোমরা একটু দ্রুত বলে ফেলো যে 1912 সাল আছে, তাহলে এখানে আমরা কি দিব? এখানে সেইল আছে, অতীত সময় থাকলে সেইল ভার্বটা কি হবে? আমাদের কাজী আবির বলছে লিফট। তো দেখো লিফট তো তুমি বলেছো, এরপরে এইটার কি হবে? পরেরটা দ্য গ্রেট শিপ টাইটানিক যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 1912 সালের এপ্রিলের 10 তারিখ, কি হবে এটা? সেইলের পাস্ট কি হতে পারে? ফ্রি ক্লাস আমাদের শিডিউল দেয়া থাকে এবং তোমরা ধারাবাহিকভাবে আমাদের পেজে যুক্ত থাকলে জেনে যাবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিতে পারো এবং তোমরা যারা মেনশন বা শেয়ার দিবে ফোকাস একাডেমিক্সের সাথে যোগাযোগ করলে আজকের ক্লাসে যে স্লাইড বা কন্টেন্ট এটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যেতে পারো। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারো এবং তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিতে পারো। ওকে, তো দেখো তাহলে আমরা সেইলের পাস্ট পেয়ে গেছি, সেটা হলো সেইলড, অতীত ঘটনা, তাই না? ওকে, এখন এই ব্যাপারটা দেখো, এইখানে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আসলে কখন হবে, তো এই বিষয়ে আমরা একটু দেখব। এখানে দেখো, ধরো মাইট উইন, এটা একটা মেইন ভার্ব, অপর একটা ভার্ব চলে আসছে, তখন সাধারণভাবে আরেকটি ভার্বের সাথে আমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকি। হি ফাউন্ড হিজ মাদার স্লিপ, বায়েজিদ বুস্তামির গল্প তোমরা জানো যে তার মা হচ্ছে পানি চেয়েছিল এবং একটা পর্যায়ে তার মা পানি আনার আগেই তার মা আবারও ঘুমায় গেছিল। তো এই যে ঘটনা, হি ফাউন্ড হিজ মাদার, ফাইন্ডের পাস্ট হলো ফাউন্ড হিজ মাদার, তা এসে দেখলো তার মা ঘুমিয়ে গেছে। তো একটি মেইন ভার্ব কিন্তু আছে ফাউন্ড। ওকে, হ্যাঁ, কাজী আবির বলছে সেইলড। ওকে, ফকির শাহজাহান সে মেনশন দিয়েছে এবং আমি অনেকেই দেখতেছি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারো, টাইম লাইনে আমাদের ক্লাসটা শেয়ার দিয়ে দিতে পারো। ওকে, দেখো তাহলে এটা অপার একটি ভার্ব আসছে, অপার একটি ভার্ব আসলে সাধারণত আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি করব। এটা আমাদের মূল রুল, যে আসলে একটি সিম্পল সেন্টেন্স, একটি মেইন ভার্ব আছে, অপার একটি ভার্ব আছে, তখন আমি ভার্বের সাথে কি করব? আইএনজি দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, ইজ অ্যারেঞ্জড এটি একটি মেইন ভার্ব। ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, তো ইজ অ্যারেঞ্জড, ফুটবল তো নিজে নিজেকে অ্যারেঞ্জ করে না, আমরা এর আগে এটা পড়ে আসছিলাম যে ইজ অ্যারেঞ্জড কেন দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। তো ফুটবল নিজে নিজেকে অ্যারেঞ্জ করে না, কারোর দ্বারা অ্যারেঞ্জ করা হয়। তো এটা একটা মেইন ভার্ব এবং এই বাক্যে আর কোনো রিলেটিভ প্রোনাউন নেই, মানে সিম্পল সেন্টেন্স। তো এরকম যদি কোনো একটি ভার্বে, কোনো একটি বাক্যে এরকম একটি মেইন ভার্ব থাকে, অপারেটিভ ভার্ব আসে, সাধারণভাবে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে একটা ভার্ব আছে, একটা ফুটবল টিমে দুইটা দলেই সাধারণত 11 জন করে প্লেয়ার থাকে, তাহলে এটা কন্টেইন থেকে হয়ে যাবে কন্টেইনিং, অপার একটি ভার্ব হিসেবে আসছে। অপার ভার্বটি ভার্ব প্লাস আইএনজি হতে পারে, এরকম সরাসরি মেইন ভার্ব হতে পারে। আবার ইজ অ্যারেঞ্জডের মতো প্যাসিভ ফর্মের মেইন ভার্ব হতে পারে।
অপার ভার্বটি সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। আমি দেখতেছি উত্তর আসছে স্লিপিং, রাইট। ওকে, দেখো এখানে বিষয়টা একটু ভিন্ন। একটু আগে আমাদের একই ধরনের বাক্য ছিল, কিন্তু এখানে একটু খেয়াল করি যে কর্তা যদি নিষ্ক্রিয় হয়, ফুটবল টুর্নামেন্ট নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না। এখন ক্যান বি এক্সাইটিং, তো দেখো ক্যান বি এক্সাইটিং, বি হলো মেইন ভার্ব, মূল ভার্ব। তো এখানে আমরা একটা মেইন ভার্ব পেয়েছি, ক্যান বি এক্সাইটিং, ক্যান বি একটি মেইন ভার্ব, অপার একটি ভার্ব আসছে। এখন এই অপার ভার্বের সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, অর্থাৎ ফুটবল কিন্তু নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না। এখন আমি যদি এখানে ইজ অ্যারেঞ্জড দিতাম, তাহলে ইজ অ্যারেঞ্জড একটি মেইন ভার্ব, প্যাসিভের মেইন ভার্ব। তো তাহলে আমার দুইটা মেইন ভার্ব হয়ে যেত, ক্যান বি একটি মেইন ভার্ব, ইজ অ্যারেঞ্জড মেইন ভার্ব। এ কারণে কর্তা নিষ্ক্রিয় হলে যদি আর কোনো রিলেটিভ প্রোনাউন না থাকে, সিম্পল সেন্টেন্স হয়, একটি এরকম জেনারেল ভার্ব থাকে, অপার ভার্বটি আমরা এবার ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। আগে আমি যখন এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়েছি, দেখো টিম কিন্তু স্কোর করা কাজটা করে, মা কিন্তু স্লিপ করা কাজটা করতেছে। একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে, এটা সাধারণ ঘটনা বা এটা প্যাসিভ না। কিন্তু এখানে দেখো ফুটবল কিন্তু নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না, এটা প্যাসিভ। এ কারণে এখানে বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং, ক্যান বি একটি মেইন ভার্ব এবং এক্সাইটিং ওয়ার্ডটি রয়েছে। তো এখানে সাকিব আল হাসান বলছে ক্লিয়ার, ধন্যবাদ। দেখো তো তাহলে এখানে অ্যারেঞ্জড ওয়ার্ডটি রয়েছে। এবার দেখো এখানে আছে ফুটবল ইজ, ওই একই প্যাসেজে ঢাকা বোর্ড 2016, ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং গেম এভার, ইজ কিন্তু মেইন ভার্ব। অপার একটি ভার্ব আসলে কর্তা নিষ্ক্রিয় হলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দিচ্ছি। যেমন একটু আগে টুর্নামেন্ট নিজে নিজেকে আয়োজন করতে পারে না, এজন্য আমরা দিয়েছি অ্যারেঞ্জড। কি দিয়েছি? অ্যারেঞ্জড। তো তাহলে এখানে দেখো যে ফুটবল খুবই এক্সাইটিং একটি গেম এবং এটা সারা বিশ্বে খেলা হয়। ফুটবল কি নিজে নিজেকে খেলে? তাহলে কি এটা প্যাসিভ, কর্তা গেম নিজে নিজেকে খেলতে পারে না, প্যাসিভ। তাহলে আমি কি প্লেইং দিব না প্লেইড দিব? যদি সাধারণভাবে হয় গেম নিজে নিজেকে খেলতে পারে, তাহলে আমরা দিব ভার্ব প্লাস আইএনজি। আর যদি গেম নিজে নিজেকে খেলতে পারে না, মানুষের দ্বারা খেলা হয়, প্যাসিভ হয়, তাহলে দিব ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা ঠিক আছে সামি, ওকে। তো একটু তোমরা আমাকে জানাও যে তোমরা এখানে উত্তর কি হবে। প্লেইড বলেছ অনেকে, প্লেইড হবে, রাইট। কর্তা নিষ্ক্রিয়, এজন্য হবে প্লেইড। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারো এবং মেনশন দিয়ে এবং শেয়ারের মাধ্যমে তোমরা ফোকাস একাডেমিক্সকে জানাবে। তোমরা আজকের স্লাইডের পিডিএফ পেয়ে যেতে পারো। আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে এবং তোমরা এই খুবই সাপোর্টিভ এই কন্টেন্টটা পেয়ে যাবে। আচ্ছা দেখো, ওকে, ফুটবল কিল্ড আ সিবার্ড ড্যাশ অ্যালবাট্রস। ওকে, এখন এখানকার এই ঘটনাটা তোমাদের একটু জানা দরকার। এটা চিটাগাং বোর্ড 16-তে আসছিল। একজন বৃদ্ধ নাবিক তার শেষ সমুদ্র যাত্রায় তো তারা অ্যালবাট্রস নামে একটা পাখিকে হত্যা করেছিল এবং সেই পাখিকে হত্যা করার কারণে আসলে অভিশাপ নেমে আসে। তো সেই গল্প এটা। তো কিল এর পাস্ট পার্টিসিপল কিলড, এটা কিন্তু মেইন ভার্ব। এ সিবার্ড একটা সামুদ্রিক পাখিকে হত্যা করেছিল। এই পাখিটাকে কিন্তু অ্যালবাট্রস নামে ডাকা হয়। পাখি নিজে নিজেকে ডাকে কিনা, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ হওয়ার কথা। তাহলে কলিং না কল্ড? উত্তর এটা কলিং হবে না কল্ড হবে। এর আগে প্লেট দিয়েছিলে সাকিব আল হাসান বা সামি নিজে হয়তো, আসার প্লেট, কাজী আবির দিয়েছিলে প্লেট, সম্ভবত শরীফ বলছে কল্ড এবং আমি শরীফের সাথে একমত। শরীফের উত্তর সঠিক, এটা কল্ড হবে, কারণ পাখি নিজে নিজেকে বলে না, এটা নিষ্ক্রিয়। অপার ভার্বটি নিষ্ক্রিয় হলেই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দিচ্ছি। ওকে, এখানে কাজী আবির সহ শেখ রিপন সর্দার সহ অনেককে দেখতেছি উত্তর দিয়েছে কোল্ড। ওকে, সরি কল্ড। দেখো এখানে আমরা একটু খেয়াল করতে পারি এই রুলটা কি। আমরা তো জানি আসলে সাধারণত মডাল ভার্বের পরে
ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু ওই যে কর্তা যদি নিষ্ক্রিয় হয় তাহলে প্যাসিভ হয়, প্যাসিভ ভয়েস। যে কোনো মডালের ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস হলে কিন্তু কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং অতিরিক্ত একটা বি আসে। তো এখানে হচ্ছে আমরা এই নিয়মটা দেখব। আর আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা জানি যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। এবং আমরা এটাও জানি যে এই যে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। এবং একটু আগে আমরা বললাম মডাল ভার্ব এর ক্ষেত্রে এরপরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু ওই কাজটা যদি সে নিজে না করে অর্থাৎ প্যাসিভ হয় তাহলে যে কোনো মডালে আমরা অতিরিক্ত বি দিয়ে থাকি এবং সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে দেখো এখানে আরেকটি বাক্য আছে, ইন দ্য লং রান হি ড্যাশ টু দ্য ল্যান্ড অফ ডেথ। তো এটা বিভিন্ন প্যাসেজ থেকে নেয়া, বলো তো তাহলে তোমাদের উত্তর জানতে চাই। ডিড নট এর পরে এটা প্রেসক্রাইব আছে, তাহলে উত্তর কি হওয়া উচিত? ডু নট, ডু নট, ডাজ নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট। আমরা 6 নম্বর রুল নিয়ে আলোচনা করতেছি, এর সম্পূর্ণ প্যাসেজে চলে আসছি। রুল না বুঝিয়ে সরাসরি উদাহরণ বোঝাচ্ছি। একটু দেখো, আসার তুমি দেখলেই স্যার তুমি দেখলেই বুঝতে পারবে। ওকে, তো দেখো তাহলে এখানে উত্তর কি হতে পারে? হি ডিড নট ড্যাশ এনি মেডিসিন ফর দ্য কিং। এখানে ঘটনাটা কি ছিল? একজন রাজা খুব মোটা হয়ে গেছিল এবং সে খুব অলস হয়ে গেছিল। তো সে আসলে শুধু বিশ্রামই নিত, কোনো কাজ করতো না। একটা পর্যায়ে সে এত মোটা হয়ে গেছিল সে হাঁটতে চলতে পারতেছিল না। তো ডাক্তার খুব বিচক্ষণ ছিল, সে তাকে কোনো ওষুধ সাজেস্ট না করে তাকে আসলে ভিন্ন কোনো একটা পরামর্শ দিয়েছিল। তো এখানে সেই ঘটনা, ওই রাজার জন্য সে কোনো ধরনের ওষুধ সাজেস্ট করেনি। ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে ভার্বের কোন ফর্ম হবে? শরীফ, প্রেসক্রাইবড হবে না। স্যার এটা প্রেসক্রাইবস হবে না। ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে ভার্বের বেস ফর্ম যা আছে তাই, যা আছে তাই। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন টুর পরে, এবং ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট এরপর আমরা সাধারণত ভার্বের বেস ফর্ম বসাই। মহিবুল্লাহ ফেরদৌস নোমান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা ক্লাসের যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করি। মহিবুল্লাহ ফেরদৌস নোমান, দেখো, ইফ আ ম্যান রিপেন্টস, বলছে একটা লোক যদি অনুশোচনা করে, ট্রুলি, একেবারে মন থেকে, অন্তর থেকে, ফর হিজ মিসডিড, তার ভুলের জন্য। মিস মানে ডিড মানে কাজ, মিসডিড মানে ভুল কাজ। তো তার ভুলের জন্য যদি সে সত্যিকার অর্থেই ক্ষমা চায়, একেবারে মন থেকে সে তওবা করে, তাহলে হি ড্যাশ, তাকে ক্ষমা করা হতে পারে। হি মে ফরগিভ, না কি হতে পারে? হি থার্ড পারসন সিঙ্গুলার, এটা ফ্যাক্ট না। দেখো, ডু নট, ডাজ নট, ডিড নট থাকলেই ভার্বের বেস ফর্ম হবে আসার, ASR আসার। তুমি ডু নট, ডাজ নট, ডিড নট থাকলেই সেটা ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে? প্রিয় মনি, আমরা কিছুক্ষণ আগে শুরু করেছি নিস্তব্ধ বালিকা। আমরা ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমরা যেটা দেখতেছিলাম এখানে একটু দেখো যে ইফ এ ম্যান রিপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড, সে যদি তার এই ভুল কাজের জন্য সে যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করা হতে পারে। সে নিজে নিজেকে ক্ষমা করবে কিনা। তো প্রীতিমণি তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছে। আশরাফুল ইসলাম ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে, ধন্যবাদ আশরাফুল। দেখো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। দেখো, তো এখানে আসো, এখানে হচ্ছে হি মে বি ফরগিভেন, ফরগিভ, ফরগেভ, ফরগিভেন, তাকে ক্ষমা করা হতে পারে। ইফ এ ম্যান রিপেন্টস ট্রুলি, যদি কেউ অনুশোচনা করে, ফর হিজ মিসডিড, তার এই ভুল কর্মের জন্য, হি মে বি ফরগিভেন, তাকে ক্ষমা করা হতে পারে। আমি শরীফের উত্তর পেয়েছিলাম ফরগিভেন, কিন্তু শুধু ফরগিভেন হবে না, তোমাকে একটা মডাল ভার্বের জন্য অতিরিক্ত একটা বি দিয়ে দিতে হবে। শুধু মে ফরগিভেন তো হয় না শরীফ, মে বি ফরগিভেন হবে, মে বি ফরগিভেন। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা দেখো, ওকে,
তো এখানে হচ্ছে ইন দ্য লং রান মানে পরিণামে, ভবিষ্যতে, এখানে উইল তো আছেই, ফিউচার। এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই কন্টেন্টটা কি ছিল আসলে, কোনো একটা এই প্যাসেজেই বলা হচ্ছিল যে কেউ যদি আসলে সৎ পথে না চলে, মানুষের জন্য কল্যাণের জন্য কাজ না করে, তাহলে একটা পর্যায়ে সে হচ্ছে আসলে এই পৃথিবী থেকে সে তার স্মৃতি মুছে যাবে, কেউ তাকে মনে রাখবে না। তো এখন এই কাজটা কিন্তু কেউ নিজে নিজে করে না, কারো দ্বারা হয়। দেখো আমরা পরের রুলে চলে যাই। মনে রাখতে হবে যে গেট, হ্যাভ, টু বি, বিং, এই যে ওয়ার্ডগুলো আছে, বি, বিং, টু বি, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এগুলোর পর আরেকটি ভার্ব আসলে সেটা সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কথা। তাহলে একটু বলো তো তোমরা এই তিনটার উত্তর কি হতে পারে? এগুলো সবই বোর্ড কোশ্চেন, বোর্ডে আসছে। কি হতে পারে? ব্রিং এর পাস্ট পার্টিসিপল আমরা কি দিব? ব্রিং, ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি হতে পারে? ওকে, ব্রিং এর পাস্ট পার্টিসিপল আমরা ব্রট দিব। ব্রিং এর পাস্ট পার্টিসিপল হবে ব্রট। ওকে, দে হ্যাভ ড্যাশ আউট অফ কিচেন্স। আচ্ছা দেখো, ওকে, তো কাম কেম কাম, কারণ হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। কম্পিউটার হ্যাজ ড্যাশ অ্যাবাউট আ রিভলিউশনারি চেঞ্জ। দেখো ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। কম্পিউটার হ্যাজ ব্রট অ্যাবাউট আ রিভলিউশনারি চেঞ্জ। ওকে, তাহলে আসো আমরা পরের রুলে চলে যাই। এখানে আসলে আমরা রুল 10-এ চলে যাই। রুল 10, তো রুল 10-এ বলা হচ্ছে যে টু এর পরে ভার্বের বেস ফ্রম বসে। এটা খুবই সহজ, আমরা সাধারণত জানি যে সাধারণত টু এর পরে ভার্বের বেস ফ্রম বসে, এটা আমাদের জানা। টু এর পরে ভার্বের বেস ফ্রম, ইয়েস। কিন্তু এখানে আছে টু ব্যতীত প্রেপোজিশন যদি থাকে, টু ব্যতীত পৃথিবীর যত প্রেপোজিশন আছে এগুলোর পর আরেকটি ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে দেখি সবার আগে কে কমেন্ট করতে পারে, এবং আমরা আমি দেখব যে হ্যাঁ, এর আগে একজন ব্রড দিয়েছিলে, প্রীতিমণি, তোমার উত্তর সঠিক ছিল। দেখো তো এখানে ইন আছে টু ব্যতীত প্রিপোজিশন, এখানে আছে হোয়াইল, তাহলে এখানে ওভারলোড ওয়ার্ডটা কি হবে? এখানে ওয়াক ওয়ার্ডটা কি হবে বলো? দুইটা একসাথে উত্তর দাও। টু ব্যতীত প্রিপোজিশন থাকলে এখানে, তাহলে ওভারলোড এবং ওয়াক কি হবে? এটা এক্ষেত্রে একটু খেয়াল করলেই তোমরা উত্তর দিয়ে দিতে পারবে, এবং আশা করি এর আগেরটা আশরাফুল ইসলাম বলেছে বাই, হ্যাঁ এটা অবশ্যই বাই ছিল যে ভার্বের বেস ফ্রম। কিন্তু আমরা আসছি এখন টু ব্যতীত প্রিপোজিশনের ক্ষেত্রে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। স্যার তোমার প্রথমটা সঠিক, দ্বিতীয়টাও বলে ফেলো। শরীফ, প্রথমটা সঠিক, কিন্তু এর পরেরটাও কি হবে? ইয়েস শরীফ, শরীফের দুইটা উত্তরই সঠিক। ওকে, এম আর মুস্তাক সহ অনেকের উত্তর সঠিক। এখানে টু ব্যতীত প্রেপোজিশন থাকলে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয় ওভারলোডিং। ওভারলোডিং, আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক। ওকে, দেখো, এবং হোয়াইলের পরেও এখানে ওয়াক এর সাথে আইএনজি হবে ওয়াকিং ইন দ্য গার্ডেন। যখন আমি বাগানে হাঁটতেছিলাম এই স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড়ালো। বা হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন কেউ একটা ছেলে বাগানে হাঁটতেছিল, এই স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড়িয়েছিল। হ্যাঁ প্রীতিমণি, তোমার উত্তরও সঠিক। আশরাফুল দুটো উত্তর একসাথে দিয়েছে, ওভারলোডিং এবং ওয়াকিং। এম আর মুস্তাক বলেছে ওয়াকিং, তবে কাজী আবিরের ওয়াকিং বানান ভুল গেছে। কাজী আবির এখানে ওয়াকিং ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি বানান ভুল হয়েছে, তোমার স্পেলিং ঠিক রাখতে হবে। হ্যাঁ ওকে, দেখো আমরা এই ব্যতিক্রম ওয়ার্ডটা আমরা বিভিন্ন জায়গায় কমপ্লিটিং সেন্টেন্সও খুব বেশি আসে এটা, এবং এটা অ্যাডমিশন টেস্টেও খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু রুল আছে এখানে রাইট ফর্ম অফ ভার্বে, যেটা আমরা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট রুল হিসেবে পাবো।
দেখো, আর এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বে একাডেমিতে হারহামেশাই ব্যবহৃত হয়, যে কোনো বাক্য লিখতে এটা ব্যবহৃত হয়ে থাকে। তো দেখো, এখানে আমি অনেকের উত্তর পেয়েছিলাম। সাজিদ আহমেদ বলেছে ওয়াকিং। ওকে সাজিদ, দেখো কোনো বাক্যে দেখো যে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অবজেক্ট টু, কনফেস টু, এই যে ওয়ার্ডগুলো, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলো থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। তো উইথ আ ভিউ টু মানে জন্যে, লুক ফরওয়ার্ড টু অধীর আগ্রহে অপেক্ষা করা, বি ইউজ টু মানে অ্যাম ইউজ টু, ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম। তো এই যে ভার্বগুলো এগুলো বেশি ব্যবহৃত হয়, এগুলোতে টু থাকা সত্ত্বেও ভার্ব প্লাস আইএনজি হবে। টু থাকা সত্ত্বেও কি হবে? হ্যাঁ আশরাফুল, দেখো, দ্য ওল্ড সেলর প্রেইড utmost with a view to dash relief. The old sailor prayed utmost with a view to dash. কি হবে? ওয়াসি সরকার বলছে গেটিং, গেটিং বানান ঠিক আছে, দুইটাই গেটিং বানান ঠিক আছে। এবং এমআর মুস্তাক বলেছে গেটিং। বাকিদের উত্তর দেখি। এমআর মুস্তাক, হ্যাঁ ইয়েস। দেখো, দ্য ওল্ড সেলর প্রেইড utmost with a view to, with a view to পরে ভার্ব প্লাস আইএনজি হবে। তো গেট না হয়ে হবে এটা গেটিং, গেটিং রিলিফ। I am looking forward to, I am looking forward to, look forward to পরে ভার্ব প্লাস আইএনজি। তো সেক্ষেত্রে গেট না গেটিং? গেটিং হবে, গেটিং ইউর রিপ্লাই। I am looking forward to getting your reply. নামাজের বিরতি আমরা এখন দিতে পারতেছি না, বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় নামাজ হয়। তো এ কারণে আমরা খুব দ্রুতই শেষ করতে পারবো। আমরা এখন নামাজের বিরতি দিচ্ছি না। দেখো, গেটিং ডবল টি, প্রীতিমণি ডবল টি। হ্যাঁ ডবল টি বানানটা কেমন হয়? কোনো ওয়ার্ডের শেষে সাধারণত কনসোন্যান্ট, ভাওয়েল এবং কনসোন্যান্ট থাকলে সাধারণত আইএনজি যোগ করার সময় এখানে ওই কনসোন্যান্টটা দুইবার হয়। অর্থাৎ টি শেষে ছিল, তো এটি একটি কনসোন্যান্ট ছিল, এই টিটা আবার হয়েছে। ঠিক আছে, প্রীতিমণি, আশা করি বুঝতে পেরেছ। তো দেখো তাহলে, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই। এখানে দেখো, এখানে আমরা একটু দেখতেছিলাম যে আসলে যে একটি বাক্যে যদি আমরা দেখি, আমরা এটা নিয়ে একটু আগে আলোচনাও করেছি, যে একটি সিম্পল সেন্টেন্সে একটি মেইন ভার্ব যদি থাকে, তাহলে অপার একটি ভার্ব সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। আমরা যেটা বলছিলাম যে ওই বৃদ্ধ লোকটা, হি কমিটেড এ ক্রাইম, সে একটা ভুল করে ফেলেছে। সে কি করেছে? ওকে, সে কি করেছে? সে হচ্ছে একটা ভুল করেছে। ড্যাশ সি বার্ড, একটা পাখিকে হত্যা করে। এখন হত্যা করা কাজটা কিন্তু সে নিজে করেছে। একটা মেইন ভার্ব ছিল কমিটেড, কমিটেড পাস্ট ইনডিফিনিট, এটি মেইন ভার্ব। অপার একটি ভার্ব আসছে এবং হত্যা করা কাজটা কিন্তু এই বৃদ্ধ লোকই করেছে। তাহলে কি হতে পারে উত্তর? অ্যান্সার কি হবে? প্রীতিমণি বুঝছো? ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার তাহলে আমরা কি দিব? কিল্ড না কিলিং দিব? এবং কেন দিব? আমাদের একটা মেইন ভার্ব রয়েছে কমিটেড, কমিটেড এ ক্রাইম, কমিটেড এ ক্রাইম, হি কমিটেড এ ক্রাইম, সে একটা অপরাধ করেছিল। ড্যাশ সি বার্ড, একটি সামুদ্রিক পাখিকে হত্যা করে। তাহলে এখানে কিল্ড হবে না শরীফ, এটা কিল্ড হবে না, এটা কিলিং হবে। কারণ এখানে সাবজেক্ট তো আসলে হি, কিল করা কাজটা সেই করেছে। অ্যাক্টিভ যদি হয়, সে কাজটা করে, তখন আর কিল্ড হবে না। কিলিং আ সি বার্ড মানে কিল করা কাজটা তো সে নিজে করেছে। শরীফ, আশা করি বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাবে। হি কমিটেড আ ক্রাইম কিলিং আ সি বার্ড, একটা সামুদ্রিক পাখিকে হত্যা করার কারণে। হ্যাঁ রাইট, আব্দুর রাজ্জাক, কিলিং হবে। প্রীতিমণি বুঝছো কিনা? শরীফ, আশা করি বুঝতে পেরেছো, একটু জানিয়ে দাও তোমরা এটা বুঝছো কিনা।
আচ্ছা, আমরা প্র্যাকটিসে চলে যাব একটু পরে, আর অল্প কয়েকটা নিয়ম পড়ব। আসলে খুব বেশি নিয়ম পড়তে হয় না। আমাদের আজকের ক্লাস আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করতে পারবো আশা করি। তো আচ্ছা দেখো, ওকে, হ্যাঁ শরীফ বুঝতে পারছে, জি স্যার বুঝতে পারছি, এবং এম আর মুশতাক এর আগেও সঠিক উত্তর দিয়েছে। আব্দুর রাজ্জাকের উত্তরও সঠিক, কিলিং হবে। প্রীতিমণি আরেকবার বুঝিয়ে দিতে বলছো, এটা হচ্ছে হি কমিটেড এ ক্রাইম, সে একটা অপরাধ করেছিল। এখন এটা তো মেইন ভার্ব, সে বলতে ওই বৃদ্ধ নাবিক, তো বৃদ্ধ নাবিকই কিন্তু নিজে হত্যা করার কাজটা করতে পারে। একটা মেইন ভার্ব থাকলে অপারেটিভ ভার্ব আসলে সাধারণভাবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কিন্তু কোনো মেইন ভার্ব না, এটা নিয়ম যে একটা মেইন ভার্ব থাকলে অপর একটা ভার্ব সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। তো কর্তা যদি নিষ্ক্রিয় হতো, ওই লোকটা যদি হত্যা করা কাজটা নিজে না করতো, তাকে সেক্ষেত্রে হতো এটা আমরা কিল্ড বলতে পারতাম। তো এখানে কিলিং বানান লিখতে ঐশী সরকারের ভুল হয়েছে অবশ্য। ঐশী সরকার কিলিং বানানটা ঠিক করে নাও। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট একটি নিয়ম, এটা যে কোনো বাক্য লিখতে গিয়ে এটা খুব জরুরি একটা রুলস, এটা আমাদের শেখা দরকার। দেখো, সেটা হচ্ছে যে এই যে হু হুম বা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, এর পূর্বের সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ইউজ করে থাকি। আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, হু, ইউ হু আর, ইউ অনুসারেই আর হয়েছে, ইউ অনুসারেই আর হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো মনে রাখতে হবে এটা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসে। আচ্ছা বলো তো তোমরা তাহলে, হি হু ড্যাশ ক্রিকেট ইজ সিক, তো এখানে যদি প্লে ওয়ার্ডটা থাকতো প্লে, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি দিবা? হি হু ড্যাশ ক্রিকেট ইজ সিক, প্লে ওয়ার্ডটা থাকলে কি দিবা? প্রীতিমণি টু কিল হবে না, উদ্দেশ্য বোঝালে রেজওয়ানা আক্তার তখন কি টু কিল হতো, কিন্তু এখানে তো উদ্দেশ্য বোঝায়নি, এখানে জাস্ট একটি আমরা দেখতে পাচ্ছি ভার্বের বেস, মানে এটা সাধারণভাবে বসছে, কিলিং আ সি বার্ড হবে। উদ্দেশ্য তো আসলে উদ্দেশ্য অর্থে আসেনি এটা। তো আশা করি উত্তর তোমরা দিতে পারবে। এখানে প্লেইজ হবে, কি হবে? কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হবে প্লেইজ, হি প্লেইজ ক্রিকেট। এম আর মুস্তাক, ফাতিমাতু জোহরা সহ অনেকের উত্তর সঠিক হয়েছে, তোমরা সঠিক বলেছো। দেখো এখানে আমাদের এই যে নিয়মটা 15 নম্বর নিয়মটা, এখানে বলা হচ্ছে বাক্যের প্রথম প্রিপজিশনের আগের ওয়ার্ড হলো হেড ওয়ার্ড। তো বাক্যের প্রথম প্রিপজিশনের আগের ওয়ার্ড হচ্ছে হেড ওয়ার্ড, এই হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসবে। দ্য কালার অফ হিজ আইজ, তো অপের পূর্বে রেজওয়ানা আক্তার বলেছে প্লেস, তার উত্তর সঠিক। এখানে হচ্ছে দ্য কালার অফ হিজ আইজ ড্যাশ, তো প্রথম প্রিপজিশন অফ, তার পূর্বে কালার সিঙ্গুলার, এজন্য কিন্তু ইজ হয়েছে এই কালার অনুসারে। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, ইনের পূর্বে প্রথম প্রেপোজিশনের পূর্বে প্লেয়ার্স ওয়ার্ডটা প্লুরাল, আর এজন্যই ভার্ব হয়েছে আর, আর স্ট্রং। সবাই বুঝতে পারছি কিনা? ইজ ইট ক্লিয়ার? দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর স্ট্রং। ওকে, তাহলে আমরা সর্বশেষ আরেকটি নিয়ম দেখে শেষ করব, যে এই 17 নম্বর নিয়মটি, যে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এবং নো ওয়ান, নোবডি, নাথিং, এগুলো সিঙ্গুলার, এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়। এখন সিঙ্গুলার ভার্ব বলতে বলতো এভরিবডি লাইক দ্য বয়, বলতো এটা কোন টেন্স হবে? এবং প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে দা এভরিবডি লাইক দ্য বয় না লাইকস দ্য বয় হবে। আচ্ছা, এবার মাশরুক বলেছি ইয়েস স্যার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। এবার দেখো যে যদি এভরিবডি থাকে, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টেও প্রয়োজন হয়, এইসব নিয়মগুলো সব ক্ষেত্রেই লাগে। আমরা তো এইচএসসির জন্য রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে পড়তেছি, কিন্তু এই বেসিকগুলো আমাদের স্ট্রং হওয়াটা খুব জরুরি। এভরিবডি লাইক ড্যাশ দ্য বয়, তো এখানে আসলে এভরিবডি লাইকস দ্য বয় হবে, কারণ হচ্ছে এভরিবডি হলো থার্ড পারসন সিঙ্গুলার। ওকে,
তো দেখো আমরা এতক্ষণ যা শিখে আসলাম এগুলো দিয়ে আমরা এখন যদি এটা প্র্যাকটিস করতে চাই তাহলে এটা প্র্যাকটিস করা সম্ভব। আমরা এটা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা দেখো, এটা বর্তমানের ঘটনা। আমরা কি দেখে বুঝলাম? এভরিডে আছে, এভরিডে আছে। তো এখানে আমরা এভরিবডি দেখছি। হ্যাঁ, লাইকস দিয়েছো অনেকে, আসলে লাইকস হবে। তো এভরিডে আছে, প্রতিদিন রোড মিস আপ বা সড়ক দুর্ঘটনা ঘটে। আমরা বলছিলাম প্রেজেন্ট হলে সব প্রেজেন্ট, তাহলে এভরি রোড মিস আপ হ্যাপেন, ঘটে, তাহলে কি হবে? ইয়েস, রোড অ্যাক্সিডেন্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাপেনের সাথে এস হবে, হ্যাপেন্স, প্রায় প্রতিদিন ঘটে। রিসেন্টলি থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কোন টেন্স দিব? প্রেজেন্ট পারফেক্ট, রাইট। প্রেজেন্ট পারফেক্ট দিলে ইট তো সিঙ্গুলার, তাহলে ইট হ্যাজ রাইজ রোজ রাইজেন, ইট হ্যাজ রাইজেন, রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। আমরা এভাবে পড়েছিলাম যে একটি মেইন ভার্ব যদি থাকে, অপর একটি ভার্ব সাধারণভাবে টেক হেভি টোল অফ হিউম্যান লাইফস, প্রতিদিন হাজার হাজার প্রাণ ঝরে যাচ্ছে এই রোড অ্যাক্সিডেন্টে, তাহলে কি হতে পারে? ফাতেমা তুজ জোহরার উত্তর ঠিক ছিল হ্যাপেন্স হবে, কিন্তু এর ঠিক পরে আমরা হ্যাজ রাইজেন দিয়েছি এবং টু অ্যান অ্যালার্মিং রেট, অ্যালার্মিং রেট আকারে বেড়ে যাচ্ছে, এবং একটা মেইন ভার্ব আছে, অপর একটি ভার্ব আছে, তাহলে আমরা সাধারণভাবে কি দিব? ইয়েস, ফাতেমা তুজ জোহরা হ্যাজ রাইজেনের পরে এটা হচ্ছে টেকিং। হ্যাজ রাইজেন একটি মেইন ভার্ব, অপর একটি ভার্ব আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে টেকিং এ হেভি toll of human lives. এবার দেখো যে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস, পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, উদ্বিগ্ন থাকে। ইফের পর একটু আগে আমরা সামন সামবডি দেখেছি সিঙ্গুলার, তো ইফের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল আমরা জানি এই রিমেইন হলো প্রেজেন্ট ইনডিফিনিট, ইফের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, জিরো কন্ডিশনাল বলে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে উত্তর? ঐশী সরকারের আগে বলেছিল টেকিং, এবং প্রীতিমণি বলেছে হ্যাজ রাইজেন, রেদওয়ানা আক্তার বলেছে টেকিং। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক। এবার দেখো এখানে হচ্ছে, তাহলে এটা সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, আমি ট্রাভেল দিব না ট্রাভেলস দিব? আমি তাহলে সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে উত্তর হবে ট্রাভেলস। ইন এ বাস, একই বাসে তারা ভ্রমণ করে, ট্রাভেলস ইন এ বাস, একই বাসে ভ্রমণ করে। ক্লিয়ার? ওকে। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং, অধিকাংশ ড্রাইভিংয়ের যে ব্যাপারটা, ড্যাশ আর রোড অ্যাক্সিডেন্ট। তো এই ড্রাইভিং বেপরোয়াভাবে, রেকলেস ড্রাইভিং বেপরোয়াভাবে গাড়ি চালানোটা রোড অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ। তো ড্রাইভিং তো সিঙ্গুলার, এটা প্রেজেন্টের প্যাসেজ, তাহলে কজ হবে না কজেস হবে? ড্রাইভিং তো সিঙ্গুলার, ইয়েস, তাহলে এটা হবে। এখানে ট্রাভেলস দিয়েছিল শরীফ, সুমায়া এবং ঐশী আক্তার বলছে কজেস। ঐশীর উত্তর সঠিক, কজেস হবে, কারণ ড্রাইভিং এটা জেরান্ট, তো জেরান্টের ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হয়। ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্টস। ওকে। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, ড্রাইভারদের আসলে অ্যাভয়েড, মানে একটা অভ্যাস আছে যেটা তারা রুলস অ্যাভয়েড করতে চায়, অফ ড্যাশ ট্রাফিক রুলস, ট্রাফিক রুল তারা ভায়োলেট করতে চায়, মানতে চায় না তারা। তাহলে ইন হলো, অফ হলো টু ব্যতীত প্রিপোজিশন, আমরা আজকে আলোচনা করে আসছি। আর টু ব্যতীত প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয়? ইয়েস, সেক্ষেত্রে আব্দুর রাজ্জাকের উত্তর ছিল কজেস, এএসআর ছিল কজেস, ফাতেমা তুজ জোহরা কজেস, আব্দুর রাজ্জাক কজেস, প্রীতিমনিও ছিল কজেস। ওকে, কিন্তু এরপরে টু ব্যতীত প্রিপোজিশন যেটা ছিল ভায়োলেট, তাহলে টু ব্যতীত প্রিপোজিশনের পর আমরা কি ভার্ব প্লাস আইএনজি দিব কিনা? মশিউর রহমানের উত্তর সঠিক, ভায়োলেটিং। এই ভায়োলেট ওয়ার্ডটার সাথে টু ব্যতীত প্রিপোজিশন হওয়ার কারণে ভায়োলেটিং হয়েছে, যে দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। এখানে দেখো রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, মানে কমানো যেত,
ক্যান বি, ওখানে প্রশ্ন ওয়ার্ড আছে লেসন, তো তাহলে সে কিন্তু নিজে নিজে অ্যাক্সিডেন্ট কমাবে না, কমানো যেত, প্যাসিভ বি আছে, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে হবে লেসেন্ড, ক্যান বি লেসেন্ড। শরীফ বলেছে ভায়োলেটিং, এম আর মাশরুক বলেছে ভায়োলেটিং গুড, এস আর বলেছে ভায়োলেটিং, এবং প্রিয়ন্তী বলেছে আইএনজি রাইট হবে। ওকে, তো আসো তাহলে ক্যান বি লেসন থেকে হবে লেসেন্ড। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, যদি সতর্কতার সাথে তারা গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের দুর্ঘটনা কমে যাবে। এরপর দেখো, পিপুল শুড বি কনসাস, আমাদের লোকজনের সচেতন হওয়া উচিত ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। হোয়াইলের পর আমরা আজকেও একবার দিয়েছি, দেখো তো হোয়াইলের পরে কি হবে। ভায়োলেটিং উত্তর অনেকেই দিয়েছ, সুরায়া শিমু দিয়েছে ভায়োলেটিং, প্রীতিমণিও দিয়েছে ভায়োলেটিং, বানানো ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো এখানে হোয়াইলের পরে ক্রস আছে, দ্যাট দ্য রোড দে শুড বি কেয়ারফুল সাম পিপল ট্রাভেল, হোয়াইলের পরে কি দিব আমরা, হোয়াইলের পরে দিব ক্রসিং, ক্রস ভার্বের সাথে আইএনজি, হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা ক্রস করতেছিলাম, দে শুড বি কেয়ারফুল, তাদের সচেতন হওয়া প্রয়োজন, দে শুড বি কেয়ারফুল। ওকে, তো দে শুড বি কেয়ারফুল। সাম পিপুল, কিছু লোক ট্রাভেল বা ভ্রমণ করে, ক্লাইম্ব হবে না, হবে ক্লাইম্বিং, ক্লাইম্ব না হয়ে কি হবে ক্লাইম্বিং, সাম পিপুল ট্রাভেল ক্লাইম্বিং, ওঠার ব্যাপারে, ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস বলছে, অ্যান্ড ট্রেনস, বাস এবং ট্রেনে উঠতে গিয়ে অনেকে আসলে এই ধরনের ঘটনা ঘটায়, সেক্ষেত্রে ট্রাভেল এমন একটি ভার্ব, তারপর আরেকটি ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে, বা পরপর দুটি ভার্ব থাকলে আমরা সাধারণভাবে অনেক ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকি। ক্রসিং দিয়েছিলে এবং ক্রসিং উত্তরটা সঠিক। ফাতিমাত জোহরা এবং এর আগে ফাতেমাত জোহরার বাদে মশিউর রহমান, প্রীতিমণি ক্রসিং দিয়েছিল, উত্তর সঠিক ছিল, এটা ক্লাইম্বিং হবে। এবার বলো আজকের লাস্ট অপশন উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু হলো টু থাকা সত্ত্বেও, এটা আমরা কি পড়ে আসছি একটু আগে, আমরা কি দিব আসলে উইথ আ ভিউ টু, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আমরা এই রুল পড়ে আসছিলাম, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু ইত্যাদি থাকলে ভার্ব প্লাস আইএনজি, এবং অনেকেই কন্ট্রোলিং বলতেছো এবং তোমাদের উত্তর সঠিক। ঐশী সরকার এএসআর ক্লাইম্বিং হবে, এবং দেখো কন্ট্রোলিং, ক্লাইম্বিং, ক্রসিং, লেসেন্ড, ক্যান বি লেসেন্ড, ভায়োলেটিং, কজেস, ট্রাভেলস, টেকিং, হ্যাজ রাইজেন এবং হ্যাপেন্স, তোমাদের উত্তর সঠিক ছিল। তো আমরা আজকে একটা ক্লাসেই বেসিক নিয়মগুলো পড়ে প্র্যাকটিস করে ফেললাম। আমাদের এই কোর্সে তোমাদেরকে সুস্বাগতম, আশা করি তোমরা আমাদের কোর্সে দ্রুতই ভর্তি হয়ে যাবে, এবং আমরা এই কোর্সে বেসিক থেকে সেকেন্ড পেপারের প্রতিটা বিষয়ে তোমাদেরকে দক্ষ করে তোলার জন্য তোমরা যে যতই উইক থাকো না কেন, আমরা এমনভাবে কোর্সটা সাজিয়েছি যে তোমাদের সবার জন্যই খুবই হেল্পফুল হবে। এবং এই একাডেমির পাশাপাশি আমরা অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদেরকে গড়ে নিতে চাই এই এক কোর্সেই। তো এ কারণে তোমরা সন্দেহাতীতভাবে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। আমাদের এই কোর্সে যুক্ত হলে তুমি একাডেমিক ক্লাসের পাশাপাশি অ্যাডমিশন টেস্টের যে সার্ভিসগুলো এগুলো পাবে, এবং তোমার যে স্বপ্ন ভবিষ্যতে ভালো কোনো ইউনিভার্সিটিতেও ভর্তি হয়, এবং মূল লক্ষ্য যেটা যে এইচএসসিতে ইংলিশে বা আমাদের এখানে যে যে কোর্সে তুমি ভর্তি হবে ওই কোর্সের সাবজেক্টগুলোতে তুমি ভালো করতে পারবে। তো কন্ট্রোলিং বলেছ সুমায়া শিরু, বা অনেকেই এখানে কমেন্ট করছিলে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবারও দেখা হবে। ফোকাস নিয়মিতভাবে তোমাদের সাথে থাকবে, তোমাদের পাশে থাকবে, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্যই ফোকাস একাডেমিক সবসময় তোমাদের পাশে আছে। তো সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ।